এই প্রখর গরমে আমরা যার তলায় একদণ্ড স্বস্তি পাই সেটা হলো পাখা। পাখা ছাড়া এই গরমে থাকা এক প্রকার প্রায় অসম্ভব। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, এখন যে ইলেকট্রিক পাখা দেখে আমরা অভ্যস্ত, তার আগমন অনেক পরে। শুরুতে ছিল তালপাতার পাখা, আর তারপর এসেছিল হাতে টানা পাখা। আজ আপনাদের বলবো এই হাতে টানা পাখার ইতিহাস নিয়ে। ব্রিটিশদের ভারতবর্ষে আসার প্রথম দিকে এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে অনেকটা সময় লেগে গিয়েছিল। এখানকার ঝাল ও মশলাযুক্ত খাবার, আর্দ্র আবহাওয়া, মশামাছির উৎপাত ইত্যাদি বহু বিষয়ের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিতে অনেক বেগ পেতে হয়েছিল তাদের। অবশ্য সেসব কিছু সয়ে গেলেও যে জিনিসের দীর্ঘ সময় পরেও ব্রিটিশরা অভ্যস্ত হতে পারেনি তা হলো ভারতের অসহনীয় গরম। জানা যায়, অষ্টম শতাব্দীতে আরবে দড়িতে টানা পাখা ব্যবহারের প্রচলন ছিল। মোঘল আমলে উত্তর ভারতে টানা পাখার প্রচলন থাকলেও বাংলায় ইউরোপীয়দের হাত ধরেই এ ধরনের পাখার আবির্ভাব ঘটে। পর্তুগিজরাই নাকি সর্বপ্রথম এ অঞ্চলে টানা পাখা নিয়ে আসে। তবে ব্রিটিশরা সেই টানা পাখাকে জনপ্রিয় করে তোলে। পর্তুগিজদের অনুসরণ করত তারা। ফলত গরমের হাত থেকে বাঁচতে তারা গির্জা, বাড়ি ও দপ্তরে টানা পাখার ব্যবস্থা করে। ধীরে ধীরে এই পাখার ব্যবহার শুরু হয় দেশীয় অভিজাত বাড়িগুলিতেও। পাখাগুলো দেখতেও ভারী সুন্দর ছিল। ঘরের সিলিং থেকে বড় কাঠের ফ্রেমে পাখার কাপড় আটকানো থাকত। পাখার নিচের অংশে থাকত মসলিনের ঝালর। সিলিং থেকে ঝুলানো পাখাগুলো লম্বায় 8 থেকে 12 ফুট, এমনকি অনেক সময় 20 থেকে 30 ফুটও হতো। সিলিংয়ের 3-4টি হুক থেকে বাহারি দড়ির সঙ্গে পাখার কাপড় ঝুলিয়ে দেওয়া হতো। সময়ের সঙ্গে এই পাখায় নানা পরিবর্তন আসে। কাপড়ের পরিবর্তে শীতল পাটিরও ব্যবহার হতো। কিন্তু তখন তো আর ইলেকট্রিক ছিল না, তাই এই পাখা টানার জন্য আলাদা কর্মচারীর প্রয়োজন হলো। পাখা টেনে বাতাস করতে পাংখাওয়ালা নামে এক নতুন পেশাজীবী শ্রেণীর উদ্ভব ঘটে এই সময়। পাখার সঙ্গে যুক্ত অন্য একটি দড়ি দেওয়ালে গাঁথা পিতলের চাকার ওপর দিয়ে গর্তের মধ্যে দিয়ে ঘরের বাইরে পৌঁছত। সেখানে বাইরে থাকা পাংখাওয়ালাদের হাতে থাকত দড়ির শেষ প্রান্ত। মেঝের ওপর পা মুড়ে বা বসে বসে তারা বিশেষ ছন্দে পাখা টানত। সাহেবদের ইচ্ছা অনুযায়ী কখনো ধীরে বা কখনো দ্রুত গতিতে দড়ি টেনে তারা বাতাস করত। বড় বড় অভিজাত বাড়ি, সরকারি বাংলো ও অফিসে টানা পাখার ব্যবস্থা থাকত। তৎকালীন ভারতে বসবাসরত এক ব্রিটিশ নাগরিকের বক্তব্যে টানা পাখার বিবরণ মেলে। তার মতে, আপনার বিছানার ওপর একটি পাখা থাকবে, বাথটবে থাকবে আরেকটি, অন্যটি হবে শয্যাঘরে। ডাইনিং টেবিল ও ডেস্কেও পাখার ব্যবস্থা থাকবে। আপনার ব্যক্তিগত পরিচারকের নাম হবে পাংখাওয়ালা। এক ঘর থেকে অন্য ঘরে গেলে সেও আপনার পিছু পিছু আসবে। সারা দিন রাত কোথাও না কোথাও পাখা চলতে থাকবে। আর সেজন্য অন্তত 2 জন পরিচারকের দরকার হবে, যেন একজন বিরতিতে গেলে অন্যজন পাখা চালাতে পারে। গির্জা কিংবা দপ্তরে একাধিক টানা পাখা থাকত। প্রতিটি পাখার দড়ি একগাছি মোটা দড়িতে যুক্ত হতো, যা ধরে টানলে একসঙ্গে সবগুলো পাখা দুলে বাতাস দিত। দড়ি টানলে এসব পাখা সামনে যেত, আবার ছেড়ে দিলে পর মুহূর্তে নিজের ভারে পিছিয়ে জোরে বাতাস দিত। তবে ঘরের সব জায়গা থেকে কিন্তু পাখার বাতাস সমানভাবে মিলত না। যে দেওয়ালে পাখা থাকতো সেদিকের হাওয়াই বেশি ছিল। 1895 সালে জিএফ অ্যাটকিনসনের লেখা কারি অ্যান্ড রাইস বই অনুযায়ী এই দিকটিকে বলা হতো বোম্বে সাইড, আর অন্যদিকে পাহাড় ঝাপটার হাওয়া কম যেদিকে, সেদিকটি বেঙ্গল সাইড নামে পরিচিত ছিল। 1908 সালে প্রকাশিত ইকোস ফ্রম ওল্ড ক্যালকাটা বইয়ে এইচ.টি. বাস্টিড লিখেছেন, 1784 থেকে 1790 সালের মধ্যে কলকাতায় টানা পাখার আবির্ভাব ঘটে। 1783 থেকে 84 সালে সোফিয়া গোল্ডবর্ন নামের ইউরোপীয় নারীর চিঠিতে ভারতীয় পাখার উল্লেখ পাওয়া যায় বলে তিনি জানান। গোল্ডবর্ন তালপাতার পাখা আর টানা পাখা এই 2 ধরনের পাখার কথা লিখেছিলেন।
টানা পাখাগুলো সাহেব ও অভিজাতদের বাড়ির ঘরের সিলিং থেকে ঝুলত। তবে বাস্টিড জানান, পর্তুগিজদের আগেও ভারতের মানুষ টানা পাখার সঙ্গে পরিচিত ছিল, তবে সেটি উত্তর ভারতে। মুঘল আমলে টানা পাখার প্রচলন ছিল। সম্রাট শাহজাহানের ছেলে যুবরাজ দারা শুকোর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ফরাসি পরিব্রাজক ও চিকিৎসক ফ্রাঁসোয়া বার্নিয়ে। তিনি পরবর্তীকালে সম্রাট ঔরঙ্গজেবের দরবারে নিয়মিত সদস্য ছিলেন। এমনকি বার্নিয়ে ট্রাভেলস ইন দ্য মোঘল এম্পায়ার বইয়ে এক মোঘল অমাত্যের অন্দরমহলে টানা পাখা দেখার বর্ণনা পাওয়া যায়। 1800 সালে কলকাতা শহরে বেশ কয়েকটি চার্চে টানা পাখা বসানোর ব্যবস্থা করেন লর্ড ওয়েলেসলি। তবে তখনও পর্যন্ত সম্ভবত ইংরেজদের বাড়িতে টানা পাখা ছিল না, কারণ 1810 সালে উইলিয়ামসনের লেখায় তার বাড়ির পরিচারকদের মধ্যে কোথাও কোনো পাংখা পুলারের উল্লেখ পাওয়া যায় না। 1856 সালের আগস্টে আমেরিকা থেকে প্রকাশিত পাটনামস মান্থলি ম্যাগাজিন অফ আমেরিকান লিটারেচার, সায়েন্স অ্যান্ড আর্টসে বলা হয়, সে সময় কলকাতার সচ্ছল প্রায় প্রতিটি ইংরেজ বাড়িতে সিলিং থেকে টাঙানো পাখা থাকত। পাখাগুলো যারা টানতেন তাদের পাংখা পুলার বা পাংখাওয়ালা বলা হতো। ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় ব্রিটিশদের ভারতীয়দের প্রতি আচরণ ছিল খুবই নির্মম। ভারতবর্ষে শাসন করা সত্ত্বেও ব্রিটিশরা এদেশের সাধারণ মানুষকে কখনোই তাদের কাছে ঘেঁষতে দিত না। কিন্তু পাংখাওয়ালাদের কাজ তো দূর থেকে সম্ভব নয়। তাদের দিন রাত 24 ঘন্টায় অবিরাম পাখা টানার কাজ করতে হতো। কিন্তু যে ঘরে ইংরেজ সাহেব বিবিরা অবসর যাপন করতেন সেখানে তাদের উপস্থিতি নিষিদ্ধ ছিল। অধিকাংশ সময় বারান্দা কিংবা বাইরের ঘর থেকেই তাদের কাজ করতে হতো। সময়ের সঙ্গে পাংখাওয়ালা নিয়োগে এক নতুন প্রবণতাও দেখা দেয়। বধির, বয়স্ক কিংবা শ্রবণ শক্তি কম এমন ব্যক্তিদের পাংখাওয়ালা হিসাবে নিয়োগ দেওয়া শুরু হয়, কারণ ব্রিটিশরা গুপ্তচরদের থেকেও বিশেষ সতর্কতা অবলম্বন করত। ঘরের বাইরে ছাড়াও অনেক সময় ঘরের ভেতরে এক কোণায় পাংখাওয়ালার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ ছিল। পাংখাওয়ালাদের গায়ে ইংরেজরা প্রায়ই হাত তুলত, তাদের দিকে জুতো ছুঁড়ে মারত, গালিগালাজ করত। নিয়মিত নির্যাতনের শিকার হতো তারা। শুধু তাই নয়, ইংরেজদের বিরুদ্ধে তাদের হত্যার অভিযোগও মেলে। দ্য ডন পত্রিকার কলামিস্ট রাফিয়া জাকারিয়া লিখেছেন, একজন পাংখাওয়ালাকে হত্যার শাস্তি হিসেবে ব্রিটিশ আমলে একজন শ্বেতাঙ্গকে মাত্র 100 টাকা জরিমানা করা হয়েছিল। ব্রিটিশ উপনিবেশবাদ ভারতীয় উপমহাদেশের মানুষের ওপর প্রকৃত অর্থেই যে দাস প্রথা চাপিয়েছিল, ইতিহাসে তার সাক্ষ্য বহন করছে পাংখাওয়ালারা। ব্রিটিশ সাহেব, বিবি ও তাদের সন্তানদের কাছে একজন সাধারণ ভারতীয় ভৃত্যের জীবনের মূল্য মাত্র 100 টাকার বেশি ছিল না। দ্য কমপ্লিট ইন্ডিয়ান হাউসকিপার অ্যান্ড কুক বইতে ফ্লোরা অ্যানি স্টিল ও গ্রেস গার্ডিনার লিখেছেন, পাংখাওয়ালারা ছিল অলস। পাখার বিষয়ে দুই লেখকের মতামত হলো, মশা তাড়াতে কিংবা ছাদে ঘুমোলে এগুলোর তেমন কাজে লাগে না, তবে খাবার সময় এটা জরুরি ছিল। তাদের ভাষায় কুলির হাতে পাখার দড়ি থাকলেই যেন তাদের চোখে রাজ্যের ঘুম এসে ভর করত। পাংখাওয়ালার কাজ কঠিন না হলেও পরিশ্রমসাধ্য ছিল। বাতাস করতে করতে ভুলে ঘুমিয়ে পড়লেই শাস্তি ছিল নিশ্চিত। সমাজের নিম্ন শ্রেণীর মানুষরাই সাধারণত পেটের দায়ে পাংখাওয়ালার কাজ নিতেন। এই কাজের জন্য তারা খুব বেশি অর্থ পেতেন না। তা সত্ত্বেও কিন্তু সে সময় পাংখাওয়ালাদের পেশা অপরিহার্য হয়ে উঠেছিল। 18 শতকে সারাদিন পাখা টানার জন্য পাংখাওয়ালারা 3 আনা করে মাইনে পেত। রাতে কাজ করলেও একই হারে বেতন থাকত। পাখা টানা ছাড়াও তাদের বাড়ি ও দপ্তরে বিভিন্ন কাজ করে দিতে হতো। একসময় ভারতীয় উপমহাদেশের বাইরেও ছড়িয়ে পড়ে টানা পাখা। আমেরিকার দক্ষিণাঞ্চলেও অনেক প্লান্ট মালিকদের বাড়িতে টানা পাখার প্রচলন শুরু হয়। সেখানেও দরিদ্র শ্রেণীর পাংখাওয়ালারাই পাখা টানত। তবে 19 শতকের শেষ দিকে উপমহাদেশে বিদ্যুৎ আসার সাথে সাথেই টানা পাখার ব্যবহার কমতে থাকে। 1879 সাল নাগাদ কলকাতায় প্রথম বিজলি বাতি জ্বালানো হয়। 1899 সালে চালু হয় বৈদ্যুতিক পাখা। ফলে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে থাকে টানা পাখা।
বিংশ শতাব্দীতে এসে পাংখাওয়ালা পেশাটিও বিলুপ্ত হয়। প্রযুক্তির উন্নতির কারণে এই পেশাটির বিলুপ্তি ঘটলেও ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে ঠিক কী রকম ব্রিটিশদের অত্যাচারে সম্মুখীন হতে হয়েছিল এই পাংখাওয়ালাদের।